যৌন ফোবিয়া হচ্ছে একটা অসুখ, যে অসুখটা ছেলে বা মেয়ে যে কাউকেই হতে পারে, যেটাকে শুদ্ধ বাংলা ভাষায় বলে যৌন কার্যকলাপের ভয়। এই অসুখটার ব্যাপারে হয়তো অনেকেই জানে না যে সেক্স ফোবিয়া বলে কোনো অসুখ হয়। এই অসুখটি যাকে হবে সেই ব্যক্তি যৌন কার্যকলাপে অনেক বেশি ভয় পাবে। এবার আসি আমার জীবনের কথায়। আমি নিজে আমার বরের দ্বিতীয় বিয়ে দিয়েছিলাম। এবার আপনারা ভাবছেন একজন স্ত্রী কিভাবে তার স্বামীর দ্বিতীয় বিয়ে দিতে পারে। আসলে এর পিছনে একটা অনেক বড় কারণ আছে। আমি বাধ্য ছিলাম আমার বরের দ্বিতীয় বিয়ে দিতে। আমার নাম সুলতানা। আমি 23 বছরের খুব সুন্দরী তরুণী ছিলাম। আমি যখন আমার বরের দ্বিতীয় বিয়ে দিয়ে সেই মেয়েটাকে বাড়িতে নিয়ে আসি, তারপরে আমার বর আমাকে ছেড়ে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সারাদিন থাকতো এবং তাকেই ভালোবাসা ও আদর দিত। আর আমি তো বাড়ির সমস্ত কাজকর্ম করতাম, শাশুড়ি মায়ের সেবা যত্ন করতাম ও ঘরের একটা কোণায় পড়ে থাকতাম, কিন্তু স্বামীর ভালোবাসা পেতাম না। কোনো মেয়ে চাইবে না যে তার সতীন আসে, কিন্তু আমি কেন নিজে থেকে আমার বরের দ্বিতীয় বিয়ে দিয়েছিলাম সেটা আপনাদের এই গল্পে পড়ে শোনাবো। তাই অনুরোধ রইল গল্পটি পুরোটা শোনার। আসলে বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়িতে আসি, তখন প্রথম দিন যখন ফুলশয্যার রাতে আমার বর আমার কাছে আসে, তখন আমি ভীষণ ভয় পেয়েছিলাম। আমার মনে একটা ভয় ছিল যে বর যখন আমার কাছে আসবে তখন হয়তো অনেক বেশি ব্যথা বেদনা করবে, এবং এই ভয়ে আমি বিয়ের প্রথম দিন রাতে বরকে নিজের কাছে আসতেই দিইনি। ওদিকে আমার শাশুড়ি মা বিয়ের প্রথম দিন রাতেই আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন, বৌমা, তোমাকে কিন্তু খুব তাড়াতাড়ি খুশির খবর দিতে হবে, কারণ এই বাড়িতে আমি ও আমার ছেলে ছাড়া আর কেউ নেই। তাই আমি চাই এই বাড়ির ওয়ারিস খুব তাড়াতাড়ি আসুক। তাই তুমি খুব তাড়াতাড়ি আমার নাতি নাতনিদের নিয়ে এসো। এই বলে আমার শাশুড়ি মা আমার মাথায় চুমু খেয়ে ঘর থেকে চলে যান। তারপর আমার বর যখন ঘরের ভিতরে এসে আমার কাছে এসে বসে, তখন আমি অনেক বেশি ঘাবড়ে গেছিলাম। তাও আমি চুপচাপ বসেছিলাম। আমার বর তখন আমার হাত ধরে বলল, সুলতানা, তুমি এত ভয় পাচ্ছ কেন? আজকে তো আমাদের দুজনের আদর করার রাত। আজ আমাদের দুজনের ভালোবাসার রাত। তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি তো তোমার জন্য একটা উপহারও নিয়ে এসেছি। ওই সময় আমার মনের মধ্যে যা হচ্ছিল সেটা তো শুধু আমি ও আমার উপরওয়ালা জানতেন। আমি তখন ভয়ে থরথর করে কাঁপছিলাম। আমার চোখ মুখ লাল হয়ে গেছিল। আমি কিছু বলার পরিস্থিতিতেই ছিলাম না, এবং আমি নিজেও বুঝতে পারছিলাম না যে আমার সঙ্গে এটা কেন হচ্ছিল। এমন নয় যে আমি জানতাম না যে ফুলশয্যার রাতে স্বামী স্ত্রীর মাঝে কি হয়। আমি সেগুলো খুব ভালোভাবেই জানতাম। এই ব্যাপারে আমার নিজের দিদি আমাকে সব কিছুই বলেছিল। তা সত্ত্বেও জানি না কেন আমি এতটা ভয় ছিলাম। তারপর আমার বর যখন আমাকে আদর করতে শুরু করে, তখন আমি ভয় পেয়ে তাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নিচে ফেলে দিয়েছিলাম ও বলেছিলাম আমি ওই সব করতে পারবো না, কারণ আমার ভীষণ ভয় লাগছে। ফুলশয্যার রাতে আমার ওই ধরনের ব্যবহার দেখে আমার বর অনেক বেশি আশ্চর্য হয়ে বলল, সুলতানা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? না তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার সঙ্গে কী ধরনের ব্যবহার করলে? এখন আমি তোমার স্বামী, তাই আমার অধিকার আছে তোমার কাছে যাওয়ার। কিন্তু আমি ভাবতেও পারিনি যে তুমি আমাদের প্রথম রাতটা এইভাবে খারাপ করে দিবে। আমার অনেক স্বপ্ন ছিল আজকের রাতটার প্রতি। আমি তোমার জন্য একটা সুন্দর উপহারও নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি আমার মন মেজাজ সব কিছুই খারাপ করে দিলে। এবং রাগ করাটাই তো স্বাভাবিক, কারণ এই রাতটার জন্য তো প্রত্যেকটা বর ও বধূ স্বপ্ন দেখে। কিন্তু জানি না কেন আমার সঙ্গে এরকমটা হচ্ছিল। তারপর আমার কিছু বলার আগেই বর রাগ করে ঘর থেকে বাইরে বেরিয়ে চলে যায়। সেদিন আমারও ভীষণ রাগ হচ্ছিল নিজের উপরেই, এবং বুঝতে পারছিলাম না যে কেন আমি বরের কাছে যেতে ভয় পাচ্ছিলাম, কেন আমার সঙ্গে এইসব হচ্ছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। ফুলশয্যার রাতের জন্য তো প্রত্যেকটা মেয়ের মনে একটা স্বপ্ন থাকে বরের কাছে যাওয়ার জন্য,
কিন্তু আমি কেন বরের কাছে যেতে পারিনি? আমার মনে সেটা নিয়ে হাজারো প্রশ্ন উঠেছিল, যেগুলোর উত্তর আমি খুঁজে পাইনি। পরের দিন রাত্রিবেলা আমার বর যখন আবার অনেক ভালোবেসে আমার কাছে আসে, তখন আমি তাকে আবার বাধা দিই নিজের কাছে আসতে। বর তখন আমাকে অনেক ভালোবেসে বুঝিয়েছিল যে কিচ্ছু হবে না এবং একটুও ব্যথা করবে না। সে খুব সাবধানে আমার কাছে আসবে। তারপর আমার বর যখন আমাকে স্পর্শ করেছিল, তখন আমি আবার অনেক বেশি ভয় পেয়ে তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম। এইভাবে প্রায় 1 মাস কেটে যায়, কিন্তু আমি বরের কাছে যেতে পারিনি বা বরকে নিজের কাছে আসতে দিইনি। এবং এই ব্যাপারে আমার শাশুড়ি মা তো কিছুই জানতেন না, যে আমাদের বিয়ে হতে 1 মাস হয়ে যাওয়া সত্ত্বেও আমি বরকে নিজের কাছে আসতে দিইনি। এবং আমার বর নিজেই বলেছিল আমি যাতে এই কথাটা গুপ্তভাবে রাখি, যে আমাদের দুজনের মাঝে স্বামী স্ত্রীর আসল সম্পর্কটাই নেই। আসলে আমার বর একজন ভদ্র ও ভালো মানুষ ছিল। এমনিতেই আমার বর আমাকে ভীষণ ভালোবাসতো, কিন্তু যখনই রাত হতো আমার মনের ভেতরের ভয় জেগে উঠত। কারণ প্রত্যেক দিন আমার বর চেষ্টা করত আমার কাছে আসার, কিন্তু প্রতিটা বার আমি তার মন মেজাজ খারাপ করে দিতাম। অনেক চেষ্টা করার পরেও আমি তার কাছে যেতে পারিনি। আমার বর আমাকে অনেক বোঝাতো, কিন্তু জানি না কেন তা সত্ত্বেও আমার মনে ভয় হতো সেটা করার কথা ভেবেই। যতই হোক না কেন, সেও একজন পুরুষ ছিল এবং সে কতদিন এইভাবে নিজের চাহিদাটাকে চেপে রাখবে। আমার বর অনেক ভালো মানুষ ছিল বলেই সে 6 মাস নিজের ইচ্ছেটাকে চেপে রেখেছিল। আমার বরের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে এতদিন বাড়ি থেকে বের করে দিত। তারপর এইভাবে যখন 6 মাস কেটে যায়, 6 মাস কেটে যাওয়ার পরে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে ঘৃণা করতে শুরু করে। কারণ বিয়ের কিছুদিন পর থেকেই তো শাশুড়ি মা আমাকে প্রত্যেক দিন বলতেন, বৌমা তুমি তাড়াতাড়ি আমার নাতি নাতনিদের নিয়ে এসো, যাতে আমার ঘরে কোলাহল আসে, আমার পরিবারটা যাতে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু বিয়ের 6 মাসের পরেও আমি যখন গর্ভবতী হয়নি, তখন আমার শাশুড়ি প্রতিটা কথায় আমাকে খোঁটা দিতেন। উনি তো এই কথাটা জানতেন না যে আমি তখনও তার ছেলের কাছে যেতে পারিনি। আমি ও তার ছেলেকে এখন পর্যন্ত শারীরিক সুখ দিতে পারিনি। এই কথাটা জানলে হয়তো আমার শাশুড়ি মা আমাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিতেন। কিন্তু আমার বর এত বড় কথা তার মায়ের থেকে লুকিয়ে রেখেছিল, যে আমি তাকে এখন পর্যন্ত শারীরিক সুখ দিতে পারিনি। নিজের স্বামীকে শারীরিক সুখ দেওয়া হচ্ছে একটা স্ত্রীর ধর্ম, যেই ধর্মটা আমি পালন করতে পারিনি। এবং এই কারণে আমি ভীষণ চিন্তিত ও অস্থির ছিলাম। এই কথাটা আমি কাকে বলবো ভেবে পাচ্ছিলাম না। ওদিকে আমি প্রত্যেক দিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম ও কাঁদতাম, আর ভাবতাম আমার সঙ্গে কেন এই রকম হচ্ছে, কেন আমি বরের কাছে যেতে পারি না। আমার তো নিজের প্রতি ঘৃণা হতে শুরু হয়েছিল। একদিন তো আমি অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলি। যতই হোক, একটা স্ত্রী যখন তার স্বামীর পাশে শুয়ে থাকে, তখন তার স্বামীর তার স্ত্রীর প্রতি চাহিদা জাগাটা একদম স্বাভাবিক ব্যাপার। তারপর সেদিন আমার বর যখন আমার কাছে আসার জন্য অনেক জেদ করেছিল, ও সে এতটাই জেদ করেছিল যে আমার হাত অনেক জোরে চেপে ধরেছিল। তখন আমি বাধ্য হয়ে ভয় পেয়ে তাকে একটা লাথি মেরেছিলাম এবং বরকে লাথি মারার পরে জড়সড় হয়ে আলমারির কোণায় লুকিয়ে পড়েছিলাম, যাতে বর আমাকে স্পর্শ করতে না পারে। আমার ওই রকম খারাপ ব্যবহার দেখে বর আমার সঙ্গে আর কোনো কথা না বলে অনেক রেগে ঘর থেকে বাইরে বেরিয়ে চলে যায়। তারপর সেদিন আমি মন খারাপ করে সারা রাত জেগেছিলাম ও মনে মনে কাঁদছিলাম আর ভাবছিলাম, এইভাবে আর কতদিন আমার বিবাহিত জীবনটা টিকে থাকবে। কারণ শারীরিক সম্পর্ক ছাড়া তো একটা সম্পর্ক টিকে থাকতে পারে না, সেই সম্পর্কটা অসম্পূর্ণ থেকে যায়। পরের দিন সকালবেলা আমি যখন জলখাবার তৈরি করে শাশুড়ি মাকে দিতে যাই, তখন শাশুড়ি মা আমার হাত থেকে খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, তুই একটা অপয়া, আজ থেকে আমি তোর হাতের কিচ্ছু খাবো না। তোর সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে অনেক বড় ভুল করেছি। তোদের বিয়ে হতে 6 মাস হয়ে গেছে,
আর এখনও তুই গর্ভবতী হলি না? ঠিক ওই সময় আমার বর ঘর থেকে বাইরে বেরিয়ে এসে তার মাকে জিজ্ঞেস করলো, মা, কি হয়েছে? কেন সকাল সকাল চিৎকার করছো? শাশুড়ি মা তখন তার ছেলের মুখের দিকে তাকিয়ে বললেন, চিৎকার করব না তো কি করব? তোদের বিয়ে হতে 6 মাস হয়ে গেছে, আর তোরা এখনও আমাকে খুশির খবর দিচ্ছিস না। আমার বর তখন রেগে তার মাকে বলল, তুমিই তো আমার বিয়ে দিয়েছিলে এই মেয়েটার সঙ্গে। আমি তো নিজে থেকে পছন্দ করিনি। তুমিই তো পছন্দ করেছিলে এই মেয়েটাকে আমার জন্য। তুমি আমার জীবনটাকে তছনছ করে দিয়েছো এই মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে, কারণ এই মেয়েটা এখন পর্যন্ত আমাকে শারীরিক সুখ দিতে পারেনি। তাই গর্ভবতী হওয়া তো অনেক দূরের কথা। আমার শাশুড়ি মা তখন অনেক বেশি আশ্চর্য হয়ে তার ছেলের মুখের দিকে তাকিয়ে বললেন, এইসব কি বলছিস তুই? আমার বর তখন তার মাকে বলল, এই কথাগুলো তুমি তোমার বউমাকে জিজ্ঞেস করো। এই বলে বর অনেক রেগে বাড়ি থেকে বেরিয়ে বাইরে চলে যায়। আমার বরের বাইরে চলে যাওয়ার পরে শাশুড়ি মা আমার কাছে আসেন। আমি তো ওই সময় ভয়ে কাঠ হয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম। তারপর শাশুড়ি মা আমাকে চিৎকার করে জিজ্ঞেস করলেন, বৌমা, আমার ছেলে যা বলে গেল সেটা কি সত্যি কথা? আমি তখন মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছিলাম। আমার হ্যাঁ বলা মাত্রই শাশুড়ি মা আমার গালে একটা থাপ্পড় মেরে বললেন, তুই আমার ছেলের জীবনটাকে নষ্ট করে দিয়েছিস। চরিত্রহীন মহিলা! নিশ্চয়ই তোর প্রেমিক আছে যার জন্য তুই এখন পর্যন্ত আমার ছেলেকে শারীরিক সুখ দিতে পারিসনি। তাই তোকে আমি আর এই বাড়িতে রাখতে পারবো না। এই বলে শাশুড়ি মা অনেক রেগে আমার হাত ধরে টেনে হিঁচড়ে আমাকে বাড়ি থেকে বের করে দেন। ওই সময় আমি কাঁদতে কাঁদতে শাশুড়ি মায়ের পা ধরে বললাম, মা, দয়া করে আমার সঙ্গে এই রকম করবেন না। আমি তো ইচ্ছে করে এইসব করিনি, এবং আমার কোনো প্রেমিক নেই। আমি আপনার ছেলেকেই ভালোবেসেছি। মা, আপনি যদি আমাকে বাড়ি থেকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব মা? আমার মা তো অসহায়, সে তো নিজেই অনেক কষ্টে দিন কাটাচ্ছে। তাহলে আমি কোথায় যাব? দয়া করে আপনি আমাকে এইভাবে বাড়ি থেকে বের করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, এই 1 মাসের মধ্যেই আপনি খুশির খবর শুনতে পাবেন। আমি সব কিছু ঠিক করে দিব। তারপর আমি শাশুড়ি মাকে বললাম, আপনি আমাকে এই বাড়িতে একটা কোণায় থাকার জায়গা দিন মা। আমি কাজের মাসির মতো বাড়ির একটা কোণায় পড়ে থাকব এবং আপনার বাড়ির সমস্ত কাজকর্ম করে দিব। শাশুড়ি মা তখন রেগে বললেন, তোর মতো অপয়া কিভাবে আর সব কিছু ঠিক করবে শুনি একটু? আমি তখন কাঁদতে কাঁদতে শাশুড়ি মায়ের পা ধরে বললাম, মা, আমি আপনার ছেলের দ্বিতীয় বিয়ে দিব। এতে আপনি ঠাম্মা হতে পারবেন এবং আমার বরের দ্বিতীয় স্ত্রী আপনার ছেলেকে শারীরিক সুখ দিতে পারবে, যেটা আমি দিতে পারিনি। আমার এই প্রস্তাবটা শোনার পরে শাশুড়ি মা আমাকে বাড়িতে থাকতে দিয়েছিলেন। তারপর 15 দিনের মধ্যেই ঘটক লাগিয়ে আমি বরের জন্য একটা পাত্রী পছন্দ করেছিলাম। সেই মেয়েটার বাবা মা কেউ ছিল না, সে তার মামার কাছেই বড় হয়েছিল, এবং তারা যেহেতু গরিব ছিল তাই মেয়েটার মামা এই বিয়েতে রাজি ছিল। রোজিনা গরিব হলেও সে অনেক শিক্ষিত ছিল। সে অনেক কষ্ট করে নিজের পড়াশোনা পুরো করেছিল। আমি যেহেতু আগেই মেয়েটির মামাকে বলেছিলাম যে কোনো যৌতুক লাগবে না। মেয়েটা অল্প বয়সী ও দেখতে ভীষণ সুন্দরী ছিল। তার নাম রোজিনা। তারপর বিয়ের কথা পাকা হওয়ার 5 দিনের মধ্যেই আমার বরের রোজিনার সঙ্গে বিয়ে দিয়ে দিই। এমন নয় যে রোজিনার মামা এটা জানতে চায়নি যে আমি কেন আমার বরের দ্বিতীয় বিয়ে দিতে চাইছি। তাই আমি তাদের কারণ হিসেবে মিথ্যে কথা বলেছিলাম যে আমি বন্ধ্যা। তাই আমি আমার বরের দ্বিতীয় বিয়ে স্বইচ্ছাই দিচ্ছি। আমি আসল কারণটা কিন্তু লুকিয়ে রেখেছিলাম। কিন্তু আমার বরের তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ফুলশয্যার রাতে আমার বরের দ্বিতীয় স্ত্রী মানে রোজিনা আমাকে জিজ্ঞেস করেছিল যে আসল কারণটা কি। শুধুমাত্র কি বাচ্চা না হওয়ার কারণেই আমি আমার বরের দ্বিতীয় বিয়ে দিয়েছি, নাকি অন্য কোনো কারণ আছে? রোজিনার কথা শুনে সেদিন আমি রোজিনাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম এবং তাকে সব কিছু সত্যি কথা বলেছিলাম যে আমি এখন পর্যন্ত
আমার বরকে শারীরিক সুখ দিতে পারিনি। এই জন্যই তার সঙ্গে আমার বরের দ্বিতীয় বিয়ে দিয়েছি। আমার সব কথা শোনার পরে রোজিনা আমাকে একটা ডাক্তারের ঠিকানা দিয়েছিল। ও তারপরে রোজিনা আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল। কারণ আমার সতীন বলেছিল আমার সঙ্গে যেটা হচ্ছে সেটা নাকি একটা অসুখ। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি এই রকম কোনো একটা অসুখে ভুগছি, যে অসুখটার ব্যাপারে এর আগে কখনো শুনিনি। রোজিনা তখন আমার হাত ধরে বলল, দিদি তুমি একদম চিন্তা করো না, ডাক্তার দেখালেই তুমি একদম সুস্থ হয়ে যাবে। রোজিনার কথা শুনে আমার মনে একটু ভরসা জেগেছিল। তারপর কিছুদিন পরে রোজিনা নিজে আমাকে ওই মহিলা ডাক্তারের কাছে নিয়ে গেছিল এবং ডাক্তারকে আমি সব কিছু খুলে বলেছিলাম যে আমার শারীরিক সম্পর্ক করতে ভীষণ ভয় লাগে। আজ ডাক্তারের কাছে চিকিৎসা করতে আমার 4 মাস হয়ে গেছে এবং এখন আমি পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠেছি এবং আমি বরকে পুরোপুরিভাবে সুখ দিতে পেরেছি এবং ডাক্তার দেখানোর 8 মাস পরেই আমি এখন গর্ভবতী হয়েছি। আমি যদি আগেই এই ব্যাপারে কারো সঙ্গে আলোচনা করতাম তাহলে আজ আমার বরের দ্বিতীয় বিয়ে দিতে হতো না। যদিও বা রোজিনা ভীষণ ভালো মেয়ে, সে ছোট বোনের মতোই আমার প্রতিটা কথা মেনে চলে। যেহেতু এখন আর কিচ্ছু করার নেই, আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও রোজিনাকে আমার বরের দ্বিতীয় স্ত্রী হিসেবে আমাকে মেনে নিতেই হয়েছে। যাই হোক, এখন আমরা সবাই কিন্তু মিলেমিশেই থাকি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।